ওয়ারী রাজাবাজার লকডাউনের প্রস্তুতি, রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত হবে কাল থেকে। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের সামনেই পরিত্যক্ত মাস্ক, গ্লাভস, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। দেশে করোনা ভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২,৬৩৫ রোগী। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণের হার বিবেচনায় কাল থেকে শুরু হচ্ছে জোন চিহ্নিত করার কাজ। দক্ষিণ ঢাকার ওয়ারী এবং উত্তর ঢাকার রাজাবাজার দিয়ে রাজধানীতে শুরু হচ্ছে জোনভিত্তিক লকডাউন। এই তথ্য নিশ্চিত করেছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে জোন চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। করোনার সংক্রমণ বিবেচনায় রেড, ইয়েলো এবং গ্রিন এই ৩ জোনে ভাগ করা হবে এলাকাগুলোকে। রেড জোনের এলাকায় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে চলাচল, তবে সীমিত পরিসরে চলাচল করা যাবে ইয়েলো জোনে। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, এই যে ৩টি জোনে ভাগ করা হচ্ছে, রেড, ইয়েলো এবং গ্রিন, এটি কিসের ভিত্তিতে এই জোনগুলো ভাগ করা হচ্ছে? করোনা সংক্রমণের হার বিবেচনায় নাকি আরও অন্য কিছু বিবেচনায় আছে? দেখুন, বিশ্বে যখন করোনা ভাইরাস একেবারে মহামারী আকারে রূপ ধারণ করেছিল, তখন কিন্তু বাংলাদেশে আজকে যে পর্যায়ে সংক্রমণের হার ছড়িয়েছে সেটি কিন্তু তখন এতটা দেখা যায়নি। এর মধ্যে কিন্তু ২ মাসের বেশি সময় সাধারণ ছুটি সরকার ঘোষণা করে ফেলেছে এবং শেষ করে ফেলেছে। অর্থাৎ ৩১ মে থেকে কিন্তু আমাদের সব কিছুই খুলে দেওয়া হয়েছে এবং এর পরপরই আমরা দেখা গেছে যে রেকর্ড পরিমাণে মৃত্যু এবং সংক্রমণ আমরা কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি। শুধু এই সংক্রমণের হার এবং মৃত্যু যে পরিমাণে বাড়ছে সেটির বিবেচনা করেই কিন্তু সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে কিন্তু এই জোনাল ভিত্তিক লকডাউনের কথা ভাবছে সরকার। এবং যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, সিটি কর্পোরেশনের মেয়র যিনি উত্তর সিটি কর্পোরেশন আতিকুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর ডাক্তার মোস্তাক হোসেনের সাথে, এবং প্রত্যেকের সাথে আমরা কথা বলে যে বিষয়টি নিশ্চিত হয়েছি যে সরকার একটি সমন্বিত উদ্যোগ নিয়ে এলাকাভিত্তিক জোন ভাগ করে লকডাউন অর্থাৎ মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে এবং সেটি যত দ্রুত সম্ভব তত। রেজওয়ান, একটি বিষয়, এই যে লকডাউন এলাকা, বিশেষত রেড জোন যেগুলো ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, সেই জায়গাগুলো কঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলা হচ্ছে, কিন্তু অফিস আদালত খুলে গেছে, সেখানকার যারা অধিবাসী বাসিন্দা আছেন তাদের চলাচলের কী হবে? তাদের যদি অফিসে যেতে হয় বা অন্যান্য কাজে, সেই চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? দেখুন, এই বিষয়ে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী আছেন ফরহাদ হোসেন, তিনি কিন্তু একটি বিষয় পরিষ্কার করে বলেছেন যে অফিস আদালতের যে উপস্থিতি সেটি কিন্তু 25%-এর বেশি কিন্তু তিনি এই মুহূর্তে আশা করছেন না। অর্থাৎ তিনি 25%-এর মধ্যেই রাখতে চাচ্ছেন। আর আমরা দেখেছি যে বিভিন্ন অফিস কিন্তু টাইম ভিত্তিক, অর্থাৎ ফ্ল্যাক্সি টাইমের মধ্যে, অর্থাৎ সকালে একদল অফিস করবেন, বিকেলে আরেক দল অফিস, রাতে অফিস, এই ধরনের চিন্তাভাবনাও কিন্তু চলছে। সেটি কিন্তু শুধু সরকারিভাবে হচ্ছে এটি কিন্তু নয়, বেসরকারিভাবেও কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে। সেই হিসাবে জনপ্রশাসন মন্ত্রী থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে যখন রেড জোন হিসেবে কঠোরভাবে লকডাউন করা হবে, সেখানে অফিস আদালত বন্ধ রাখার ঘোষণা আসতে পারে, এমনটি ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে রেখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। তো সবশেষ আমরা যেটুকু বলতে পারি যে এখন পর্যন্ত যেহেতু রেড জোনের ভাগ করা হয়নি, একটি অ্যাপসের মাধ্যমে, আইসিটি বিভাগের একটি অ্যাপসের মাধ্যমে এটি করা হবে। সেটি কিন্তু সংক্রমণের হার এবং করোনা রোগী কোথায় সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে, করোনার ভাইরাসের বিস্তার কোথায় বেশি হচ্ছে, সেইটি বিবেচনা করেই কিন্তু এই বিষয়টি জানতে চাচ্ছি। এই যে জোনাল যে ভিত্তিক ভাগ করা হবে, সেইটি কি ঘোষণা করে মানে জানিয়ে দেওয়া হবে কোন এলাকাগুলো রেড জোন, সেগুলো কি সাধারণ মানুষ জানতে পারবে? কিভাবে জানবে?
আপনি দেখেছেন যে আজকে কিন্তু একটা আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার নেতৃত্বে কিন্তু এই মিটিংটি হয়েছে। অর্থাৎ এই মিটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আগেই জানতে পেরেছি যে সর্বপ্রথম উত্তর সিটি, রাজাবাজার এবং দক্ষিণ সিটির ওয়ারি জোনকে প্রথমে রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে কঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ অর্থাৎ লকডাউন করা হবে বলে জানানো হয়েছে সেই বৈঠকের মিটিং থেকে। অর্থাৎ সেই হিসেবে আমরা বলতে পারি যে আগে ভাগেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে সরকারের তরফ থেকে, যে এই জায়গাটি রেড জোন এবং এই জায়গাটি কালকে থেকে মানে লকডাউন করা হচ্ছে এবং সেখানে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অনেক ধন্যবাদ। বার্তা কক্ষ থেকে বলছিলেন সহকর্মী রেজওয়ানুল হক। করোনা সংক্রমণ রোধে কক্সবাজার পৌরসভায় শনিবার থেকে চলছে 14 দিনের লকডাউন। হাসপাতাল, ওষুধের দোকান এবং জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া বন্ধ আছে বাকি সব প্রতিষ্ঠান। তবে নিত্যপণ্য সংগ্রহের জন্য সপ্তাহে 2 দিন 8 ঘন্টা করে খোলা থাকবে দোকানপাট। কেনাকাটার সামাজিক দূরত্ব বজায় রাখতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। দেশে করোনা সংক্রমণের সংখ্যার দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে কক্সবাজার। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় শনিবার পর্যন্ত মোট আক্রান্ত 969 জন, আর মৃত্যু হয়েছে 18 জনের। এর মধ্যে শুধু কক্সবাজার পৌর এলাকায় মারা গেছেন 12 জন, আক্রান্ত 300-র কাছাকাছি। এমন পরিস্থিতিতে কক্সবাজার পৌর এলাকায় 10টি ওয়ার্ডকে রেড জোন এবং 2টি ওয়ার্ডকে ইয়েলো জোন হিসাবে চিহ্নিত করে শনিবার থেকে পুরো শহর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মাঠে আছে, তবে মূল দায়িত্ব দেওয়া হয়েছে যে সমাজ কমিটিগুলোকে। এখানে যারা পৌরসভার কাউন্সিলর আছেন এবং এখানে যেই আমাদের সমাজের যে দায়িত্বশীল লোকজন আছেন তাদেরকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা হয়েছে। লকডাউনের মধ্যে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। তবে বাইরে চলাচল ও কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে কঠোরভাবে। লকডাউন চলাকালে দারিদ্রদের খাদ্য সহায়তা দেওয়া হবে জানিয়েছে জেলা প্রশাসন। মাইকিং করে এই তথ্য জানানো হয়েছে পৌর এলাকাবাসীকে। তবে এই ঘোষণা আশ্বস্ত করতে পারেনি নিম্ন আয়ের মানুষদের। এর আগেও সহায়তা না পাওয়ার অভিযোগ করে তারা বলছেন জীবিকার তাগিদে লকডাউনের মধ্যে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। বাসা ভাড়া দিতে পারি না, চলতে পারি না, কোনো বই পাইতো এমনি পেটের জন্য বাইরে। রিক্সারা বাড়াইছে, এখন মনে করেন ঘরে তো বাজার সবাই নাই, কামাই রোজগার কম। কাজ আছে সেই জন্য কাজের জন্য বেড়েছে, এমনি তো বাইরে বের কোনো ইচ্ছে নাই। লকডাউন কার্যকরে 12টি ওয়ার্ডে কাউন্সিলরদের সমন্বয়ে কমিটি করা হয়েছে। এই কমিটিকে সহায়তা করতে মাঠে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। আমি নিজে সহ আমার টিমকে নিয়ে আমি কমিউনিটি পুলিশের মতো আমরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যাতে অযথা মানুষ ঘোরাফেরা না করে। মানুষ যদি কোনো জায়গায় কোনো না খেয়ে থাকে বা উপবাস থাকে তাহলে তাদেরকে আমরা খাদ্য সহায়তা পৌঁছাই দিব। পর্যটন নগরী কক্সবাজারের 14 দিনের লকডাউন শেষ হবে 20 জুন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সরকারি বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে সাধারণ পাড়া মহল্লার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যবহৃত মাস্ক, গ্লাভস এবং পিপিই। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের সামনেই সুরক্ষার সামগ্রীর ভাগাড়। এই অবস্থা মডার্ন হাসপাতালেও। বিশেষজ্ঞরা বলছেন এসব থেকে আক্রান্ত হতে পারেন যে কেউ, আর স্বাস্থ্য অধিদপ্তরের হুঁশিয়ারি, গাইডলাইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল, এখানেও আছে কোভিড ইউনিট। তবে করোনা প্রতিরোধে ব্যবহার করা মাস্ক, গ্লাভস সহ নানা সুরক্ষা সামগ্রী ফেলে রাখা হয়েছে খোলা জায়গায়, রাস্তার পাশেই। দেখেই বোঝা যায় পরিষ্কার করা হয়নি দীর্ঘদিন। পুরো হাসপাতাল ভবনের সামনে ও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যবহৃত মাস্ক, গ্লাভস। এমনকি হাসপাতাল বর্জ্যের ব্যাগগুলোও ফেলে রাখা হয়েছে সড়কের পাশে। এতে বাড়ছে পথচারী ও অন্য রোগী ও স্বজনদের সংক্রমণের ঝুঁকি। এখানে যেখানে সেখানে ফালায় রাখে, তাদের দায়িত্ব না এটা পরিবেশ ক্লিন করার জন্য। যে এখানে একটা ইউনিট আছে, ইউনিটের আশেপাশে একটু দায়িত্ব নিয়ে পরিবেশ পরিষ্কার রাখবো না, ওই ধরনের কোনো তাদের এই আনোয়ারা হসপিটালের কোনো দায়িত্ব নাই। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সংক্ষিপ্ত জবাব, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেলের ডেডিকেটেড করোনা ইউনিট,
করোনা রোগী, তাদের স্বজন এবং স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত মাস্ক, গ্লাভসের পাশাপাশি এই ইউনিটের সামনে ফেলে রাখা হয়েছে পিপি। এমন উদাসীনতা আরও বাড়িয়ে দিচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের সামনেও একই অবস্থা। সেখানেও ব্যবহৃত পিপির মতো ঝুঁকিপূর্ণ সুরক্ষা সামগ্রীর ভাগাড়, যেখানে সেখানে মাস্ক, গ্লাভস ফেলছেন রোগীর স্বজনরাও। ঠিক হয় নাই ভাই, ঠিক হয় নাই, ঠিক হয় নাই বললাম তো। সব ঠিক হইতেছে, আপনাকে সব ঠিক করতেছেন আপনারা। আগে যদি সব ঠিক করতে পারেন আমি ঠিক হয়ে যাব, সমস্যা নেই। শুধু হাসপাতাল নয়, রাজধানীর বেশিরভাগ সড়কের পাশেই চোখে পড়েছে করোনার ব্যবহৃত সুরক্ষা সামগ্রী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসবের মাধ্যমে যে কেউ আক্রান্ত হতে পারেন। ব্যবহৃত মাস্ক, পিপি, গ্লাভস এগুলো যদি সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার অধীনে বিনষ্ট করা না হয় এবং যত্রতত্র ফেলে রাখা হয়, তাহলে এটি কিন্তু করোনা ভাইরাস ছড়ানোর আরেকটি উৎসে পরিণত হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এসব পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের। এ বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন দেয়া আছে। এর ব্যত্যয় হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে বিভিন্ন ধরনের জিনিসগুলো হাসপাতালের সামনে যেগুলো ফেলা হচ্ছে, ব্যবস্থাপনার মধ্যে কিন্তু আমাদের হসপিটাল সার্ভিসের কিন্তু ব্যবস্থাপনা সিস্টেম আছে। সেখানে কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ সেটা অবশ্যই এটাকে ডিসকার্ড করে ফেলে দিবে, পুড়িয়ে ফেলবে। তো আমাদের এই যেগুলো রাস্তাঘাটে অনেক সময় ফেলে দিচ্ছে, সেগুলো কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার যে আমাদের সিস্টেমগুলো আছে, আমাদের গাইডলাইনগুলো আছে, যার যার কর্তৃপক্ষ সে অনুযায়ী সেটা ব্যবস্থাপনা নেবেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন এসব সামগ্রী ধ্বংস না করে ফেলে রাখলে খাদ্যচক্রে প্রবেশ করে করোনার ভয়াবহ বিস্তার ঘটাতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণের 91তম দিনে প্রাণ হারালেন আরও ৩৫ জন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো 846 জনে। 24 ঘন্টায় 12,486 নমুনা পরীক্ষায় নতুন করোনা শনাক্ত হয়েছে 2,635 জনের। নমুনা অনুপাতে করোনা শনাক্তের হার 21.12 আর মৃত্যুর হার 1.34। করোনা ভাইরাস শনাক্তের 91তম দিনে বাংলাদেশ। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 63,026 জন। শনাক্তদের মধ্যে 71% পুরুষ, 29% নারী। শনিবার দুপুরের আগের 24 ঘন্টায় সারা দেশে 50টি ল্যাবে সংগ্রহ করা হয় 12,909টি নমুনা। পরীক্ষা হয়েছে 12,486টি। করোনা পরীক্ষার জন্য নতুন যুক্ত হয়েছে বগুড়ার EMSS মেডিকেল ল্যাব। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,909টি। পরীক্ষা হয়েছে 12,486টি। এ পর্যন্ত পরীক্ষা 3,84,851টি। যা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,635 জন। এ পর্যন্ত শনাক্ত 63,026 জন এবং শনাক্তের হার 21.10%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 28 জন পুরুষ, 9 জন নারী। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 521 জন। এ নিয়ে সারা দেশে সুস্থ হলেন 13,325 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের 2 জন, 21 থেকে 30 বছরের 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছর 5 জন, 71 থেকে 80 বছর 9 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। নিয়মিত ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে প্রত্যেকের জন্য মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে ধরা হয়। এছাড়াও করোনা সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। প্রত্যেকেই মাস্ক পরতে হবে এবং বাসায় তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করা যাবে এবং এই মাস্ক একবার ব্যবহার করার পরে সাবান পানি দিয়ে ধুয়ে নিয়ে পুনরায় ব্যবহার করা যাবে। নতুন 35 মৃতের মধ্যে 20 জন ঢাকা বিভাগের বাসিন্দা। বাকিদের মধ্যে চট্টগ্রামের 8 জন, রাজশাহীর 3 জন ও বরিশালের 3 জন। এদের মধ্যে 25 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে আর বাকিরা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। রোববার বিকেলের আগে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কনককান্তি বড়ুয়া। বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে 13 বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
শুক্রবার ভোরে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে তাকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ABM আব্দুল্লাহ। পরে বিকেল 4টায় তার শারীরিক অবস্থা নিয়ে বোর্ড মিটিংয়ে বসেন দেশের 13 বিশেষজ্ঞ চিকিৎসক। পর্যালোচনার পর চলমান চিকিৎসা পদ্ধতি ঠিক আছে বলে সিদ্ধান্তে পৌঁছান তারা। তবে মোহাম্মদ নাসিমের অবস্থার উন্নতি হয়নি। এ বিষয়ে রোববার বিকেলের আগে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য। যা চিকিৎসা চলছে ওই চিকিৎসা চলতে থাকবে। সামান্য একটু এদিক সেদিক আমরা কেবল পরিবর্তন করেছি। আমরা এইটুকু বলতে পারি আপনাদেরকে যে ওনার অবস্থা, সার্বিক অবস্থা ওনার ক্রিটিক্যাল, অত্যন্ত ক্রিটিক্যাল ওনার অবস্থা। এটা এই মুহূর্তে আগামীকালকে কি হবে এটা আমরা বলতে পারবো না। সময়ের সাথে সাথে পরীক্ষা করে সেটা বলা যাবে। এখনও অবচেতন অবস্থায় আছেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। তবে অবস্থা যতই সংকটাপন্ন হোক আশা ছাড়ছেন না বিশেষজ্ঞরা। চিকিৎসাটা আমরা ঠিকমতো করেছি, চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু অবস্থা এখনও খুব ক্রিটিক্যাল। উনি আইসিইউতে আছেন, ডিপ কমায় আছেন। সার্বিক পরিস্থিতি, সার্বিক বিবেচনা আমাদের মেডিকেল বোর্ড হলো, সার্বিক বিবেচনা আমাদের দৃষ্টিতে উনি ক্রিটিক্যালি ইল। এখন সময়ে উত্তর পাওয়া যাবে। রক্তচাপজনিত সমস্যা নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন তিনি। সেই দিনই তার করোনা শনাক্ত হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরপরই তার কার্যালয় এবং বাসভবন লকডাউন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের 12 কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। বিকেলে কুষ্টিয়ার সিভিল সার্জন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল থেকে আসলাম হোসেনের জ্বর এবং গলা ব্যথা শুরু হলে পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়। আজ বিকেলে কুষ্টিয়ার PCR ল্যাব থেকে তার করোনা পজিটিভের ফল পাওয়া যায়। বর্তমানে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তিন মাসে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 60,000। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 16%। শনাক্ত রোগী হিসেবে মৃত্যুর হার 1.29% আর সুস্থতার হার 21.12%। রোগতত্ত্ববিদরা বলছেন, দেশে করোনা সংক্রমণ চতুর্থ পর্যায়ের শেষ ভাগে, অর্থাৎ পিক শুরুর পথে। চীনে সংক্রমণ শুরুর প্রায় 2 মাস পর 8 মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনা রোগী। এর 30তম দিনে আরও 100 জনের শরীরে পাওয়া যায় এই ভাইরাস। এর মাত্র 6 দিনেই 500 জন সংক্রমিত, অর্থাৎ প্রথম রোগী শনাক্তের 37তম দিন সংক্রমণ ছাড়ায় 1000। করোনা শনাক্তের সংখ্যা 10,000 স্পর্শ করে 57তম দিন, অর্থাৎ 4 মে। আক্রান্ত 10 থেকে 20,000 ছাড়াতে সময় লাগে 11 দিন। পরের 10,000 আক্রান্ত হন মাত্র 7 দিনে। আক্রান্ত 40 থেকে 50,000 ছাড়িয়ে যায় মাত্র 4 দিনে। পরের 3 দিনে সংক্রমণ আরও 10,000। একইভাবে বৃদ্ধি পাচ্ছে করোনায় মৃত্যুও। গত কয়েক সপ্তাহে প্রতি 3 থেকে 4 দিনে মারা গেছেন 100 জনের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ চতুর্থ ধাপ অতিক্রম করে 5ম স্তরের দ্বার প্রান্তে, এরপরই পিক। এবং ওয়াইড স্প্রেড হওয়ার পথে, ওয়াইড স্প্রেড হয়ে গেছে, তার মানে ফেজ 5-6 এর দিকে হয়তো দেখা যাবে যে এই মাসের শেষের দিকে হয়ে যাচ্ছে। আর এভাবে যদি চলতেই থাকে, যদি এর মধ্যে আমরা কন্ট্রোল না করি, দেখা গেল আরো আগে চলে আসলো। সাধারণত দেখা যায় যে এটা কন্ট্রোল মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। যদি আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারেন, তাহলে এটা দেখা গেল যে আস্তে আস্তে কমে যায়, যেটা আপনার 2 সপ্তাহ থেকে 1 মাস বা 1.5 মাস লাগতে পারে। রোগতত্ত্ববিদরা বলছেন, মোট করোনা আক্রান্তের 25 ভাগই উপসর্গহীন। তাদের চিহ্নিত করতে না পারলে সংক্রমণ দ্রুত ছড়াবে। বিবেচনার মাধ্যমে আমরা জরিপ করি, তাহলে আমরা বুঝতে পারবো কত মানুষের মধ্যে উপসর্গ নাই বা কত মানুষের মধ্যে মৃদু উপসর্গ আছে, যে তাদের এখন মানে শতকরা 40-50 মানুষের সম্ভাবনা আছে। এই 60 মানুষ কারা, সেটা আমি পরীক্ষা না করে কিন্তু। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্তের হিসেবে বাংলাদেশের অবস্থান 20তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের উপরে ভারত ও পাকিস্তান। সবচেয়ে কম সংক্রমণ ভুটানে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতি জটিল হওয়ায় বাড়ছে চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের চাহিদা।
আর এই পরিস্থিতির সুযোগে ক্রেতাদের জিম্মি করে দ্বিগুণ দাম নিচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ী। তবে দেশীয় চাহিদার পর্যাপ্ত মজুদ থাকার কথা বলছেন উৎপাদনকারীরা। অতিরিক্ত দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। করোনায় আক্রান্ত স্বজনের জন্য অক্সিজেন সিলিন্ডার নিতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছেন ইমরাজ আহসান। জানালেন বাধ্য হয়েই কিনতে হচ্ছে বেশি দামে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসছি। আসলে নারায়ণগঞ্জে কোনো সত্যি এটা অবিশ্বাস্য যে একটা সিলিন্ডারের জন্য এত কষ্ট করতে হচ্ছে। করোনায় বাড়তি সতর্কতায়ও কিনে রাখছেন কেউ কেউ। দেশের পরিস্থিতিও ভালো না, এখন অ্যাডভান্স নেওয়ার জন্য আসছে। বাড়তি চাহিদার সুযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় 1400 লিটারের এক একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে 15 থেকে 17,000 টাকায়, যার পাইকারি মূল্য 8 থেকে 10,000 টাকা। আর কেবল গ্যাস নিতে গুনতে হচ্ছে 200 থেকে 250 টাকা, যার স্বাভাবিক মূল্য 100 থেকে 130 টাকা। দাম বেশি মূলত চাহিদা কারণে, কোনো ইনপুট বন্ধ, কোনো রকম সিলিন্ডার ঢুকতে পারতেছে না। রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী ইসলাম অক্সিজেনের দাবি, উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে, বেশি দামে বিক্রির সুযোগ নেই বলেও দাবি তাদের। বাজারে অহরহ যে সিলিন্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই সিলিন্ডারগুলো রিস্কি একটা বিষয়, খুব রিস্ক। কারণ এই রিস্কটা দোকানদার লেভেলে কেউই মেনটেন করতে জানেই না। কেন জানে না? তাদের কোনো টেস্টের মেশিন নেই। আমার অক্সিজেন দাম আগের মতোই আছে, কারণ আমার তো সারা জীবন ব্যবসা করবে, এরা তো ওয়ান টাইম বিজনেস করবে, আমি তো ওয়ান টাইম না। চিকিৎসকেরা বলছেন কেবল বিশেষজ্ঞদের পরামর্শের পরেই নিতে হবে অক্সিজেন, এক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোভিড-19 আক্রান্ত রোগী শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা আছে, যেমন অ্যাজমা, সিওপিডি আছে, তাদের ক্ষেত্রে চাইলে আমরা অক্সিজেন দিতে পারি। ডাক্তারি পরামর্শ ছাড়া যদি অক্সিজেন দেওয়া হয়, সেক্ষেত্রে নানা রকম জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মেডিকেল অক্সিজেনের এই ব্যবসা তদারকিতে সরকার কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একটি প্যান্ডেমিক সিচুয়েশনে কোনো ব্যবসায়ীর উচিত হবে না অতিরিক্ত মূল্য কাস্টমারদের কাছ থেকে গ্রহণ করা। আমরা অনুরোধ করব যে সকলেই রিজনেবল প্রাইসের বাইরে কখনোই অতিরিক্ত মূল্য রাখবেন না, সেই ক্ষেত্রে তারা জরিমানার সম্মুখীন হবেন। করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসানোর মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা পরিস্থিতিতে মেডিকেল অক্সিজেনের চাহিদা বেড়েছে বহুগুণ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না থাকায় অনেকেই ঝুঁকছেন খুচরা দোকানের দিকে। বিশেষজ্ঞরা বলছেন বাজারে পাওয়া অক্সিজেনের দাম ও মান সুরক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানো না গেলে নিশ্চিত করা যাবে না স্বাস্থ্যসেবা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর ঢাকার 54টি ওয়ার্ডে এডিস মশা নিধনে শুরু হয়েছে চিরুনি অভিযান। কাল থেকে শুরু হবে দক্ষিণ ঢাকার 75টি ওয়ার্ডে। প্রতিটি ওয়ার্ডকে 10 ভাগে ভাগ করে আগামী 10 দিন চলবে এই অভিযান। প্রথম দিনের অভিযানে 131টি বাড়ি এবং স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এতে মালিকদের 59,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা উত্তর সিটির 6 নম্বর ওয়ার্ডের আলুবদি এলাকা। বৃষ্টির জমা পানিতে জন্ম এডিসের অসংখ্য লার্ভা। মশার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী, এরই মধ্যে এই ওয়ার্ডে একজন ডেঙ্গুতে আক্রান্ত। মশা তো কামড়ায়, আর সমস্যা কি? মশা তো আছে, অনেক মশা আছে। শনিবার সকালে শুরু হয় এডিস নিধনে চিরুনি অভিযান। ধ্বংস করা হয় মশার প্রজনন স্থল। আপনারা আপনাদের বাসার ছাদ, বারান্দা, কার্নিশ, ফুলের টব, যেসব জায়গায় এই ফ্রিজের নিচে যেসব জায়গায় এই পানি জমে থাকে, পরিষ্কার পানি, সেখানে এই এডিস মশা এবং চিকুনগুনিয়া এর লার্ভা তৈরি হয়। যাতে লার্ভাটা তৈরি না হয় সেজন্য মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি। একই সঙ্গে উত্তর ঢাকার 54টি ওয়ার্ডে শুরু হয়েছে এডিস নিধন। লার্ভা পাওয়া যায় মোহাম্মদপুরের জাকির হোসেন রোড সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির জমা পানিতে। তাৎক্ষণিকভাবে লার্ভা ধ্বংস করে পরিচ্ছন্নতা কর্মীরা। যেসব বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। প্রথম দিন জরিমানা করা হয় 59,000 টাকা। আমরা আইনগত যে ব্যবস্থা নিলে এটা উপযুক্ত পানিশমেন্ট হয়, আমরা সেই ব্যবস্থাই নিব। কারণ ওনার ভুলের কারণে, ওনার গাফুলতির কারণে এই অস্ত্র এলাকায় লার্ভা পাওয়া গেছে। আমাদের ওয়ার্ডকে আমরা 10টি ভাগে ভাগ করেছি। 10টি ভাগে ভাগ করে আমরা প্রতিদিন আপনি একটা এলাকাকে ব্যাপকভাবে, আমাদের প্রায় 200-র মতন মশক কর্মী এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে, এদেরকে নিয়ে আমরা পুরো এলাকাটাকে একদম তছনছ করে দিচ্ছি।
এর আগে এডিস মশা নিয়ন্ত্রণে গত 10 মে থেকে ডিএনসিসি কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত 4,26,300 টাকা জরিমানা করা হয়েছে। নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বিনামূল্যে ডিএনসিসি এলাকার 5টি নগর মাতৃসদন ও 22টি নগর স্বাস্থ্য কেন্দ্রে 11 মে থেকে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিএমপি কমিশনারকেই কেনাকাটায় দুর্নীতির টাকার ভাগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার ইমাম হোসেন। সেই অভিযোগে ব্যবস্থা নিতে আইজিপির কাছে চিঠি দিয়েছেন শফিকুল ইসলাম। ইমাম হোসেনকে বদলির অনুরোধও করা হয়েছে এই চিঠিতে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা আছে বলে মনে করছেন দুদক চেয়ারম্যান। নজর রাখছেন পুলিশ সদর দপ্তর কী ব্যবস্থা নেয় তার উপর। 30 মে পুলিশ মহাপরিদর্শক বরাবর যুগ্ম কমিশনার ইমামের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে চিঠি লিখেন ডিএমপি কমিশনার। তিনি জানান, ইমাম হোসেন একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ইমাম হোসেন তাকে কেনাকাটার বখরা গ্রহণের প্রস্তাব দেন। তাই যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে ডিএমপিতে রাখা সমীচীন নয় উল্লেখ করে জরুরি ভিত্তিতে তাকে অন্যত্র বদলি করার অনুরোধ জানান কমিশনার শফিকুল ইসলাম। অভিযুক্ত এই যুগ্ম কমিশনারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোন করলেও রিসিভ করেননি তিনি। এ বিষয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করবে পুলিশ সদর দপ্তর। দোষী না নির্দোষ তা তদন্তেই বেরিয়ে আসবে। আমি যেটা যে এটা মানে পুলিশ কমিশনার যেটা পাঠাইছে সেটি একটি গোপনীয় প্রতিবেদন, এটা কোনো তদন্ত প্রতিবেদন না। এটা নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, তারা চিঠির বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন। যে বিষয়টি আলোচনা হচ্ছে বা উঠে এসেছে এই বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে এখনো পর্যন্ত কোনো করেসপন্ডেন্স পৌঁছায়নি। এরকম কোনো করেসপন্ডেন্স আসলে বা ইস্যু আসলে পুলিশ হেডকোয়ার্টার্স যথাযথ প্রফেশনাল ওয়েতে এটা ডিল করবে। ঘটনা পর্যবেক্ষণ করছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, যেহেতু ডিএমপি কমিশনার তার অধীনস্থ কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছেন, তাই প্রাথমিকভাবে ঘটনা সত্য বলে ধারণা করা যায়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর কী ব্যবস্থা নেয় তার উপর নজর রাখছেন তারা। আমরা প্রাথমিকভাবে মনে করি ভিত্তি আছে, কারণ একজন পুলিশ কমিশনার লিখেছেন, তার মানে এর একটি ভিত্তি না থাকলে তো উনি লিখতেন না। তো এটি আমরা লেটস ওয়েট, পুলিশ হেডকোয়ার্টার্স দেখা যাক প্রশাসনিক ভাবে ওনারা কি করেন এবং প্রশাসনিক কার্যপদ্ধতির মধ্যে থেকেই হয়তো বেরিয়ে আসবে। ইমাম হোসেন 2012 সালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ডিএমপির উপকমিশনার অর্থ ও উপকমিশনার লজিস্টিক পদে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি বর্তমানে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপির লজিস্টিক বিভাগে কর্মরত আছেন। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার 2020-21 অর্থবছরের বাজেটের খবর। আসছে বাজেটে ভর্তুকি আর প্রণোদনা বাবদ প্রায় 53,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে 11 ভাগের মতো বেশি। হিসাব বলছে এই অর্থের বড় অংশই যাবে কৃষি, খাদ্য আর বিদ্যুৎ খাতে। যৌক্তিকতা যাচাই করে এসব অর্থের উপযুক্ত ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে, করোনা ভাইরাসের প্রভাবে গোটা বিশ্বেই খাদ্য সংকট দেখা দেবে, যার প্রভাব পড়বে দেশের খাদ্য নিরাপত্তাতেও। তাই আগামী বাজেটে খাদ্য উৎপাদন ও সরবরাহে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার খাদ্য ও কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 15,453 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে 2,500 কোটি টাকা বেশি। বৈধ পথে রেমিটেন্স পাঠালে প্রতি 100 টাকায় বাড়তি 2 টাকা করে দেয় সরকার। এই বাবদ এবার বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে 3,060 কোটি টাকা। রপ্তানি আয়ের বিপরীতে নগদ প্রণোদনায় বরাদ্দ হতে পারে চলতি বছরের মতোই 6,825 কোটি টাকা। সব মিলেই আসছে বাজেটে নগদ প্রণোদনা বাবদ 22,885 কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। বেকার হয়েছেন বা বেকার হওয়ার ঝুঁকিতে আছেন, সেখানে কর্মসংস্থানকে সুরক্ষা দেওয়ার জন্য ভর্তুকিকে ব্যবহার করা, এগুলি তো সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়ার কথা ছিল।
কিন্তু এ পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো দেখেছি তাতে কোনো রিফ্লেকশন পাওয়া যায়নি। আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হতে পারে ৯,০০০ কোটি টাকার মতো। জ্বালানি আমদানি সহ আসছে বছরে ভর্তুকির মোট পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২৪,০০০ কোটি টাকা। ভর্তুকি, প্রণোদনা আর নগদ ঋণ সহায়তায় এবার বাজেটে বরাদ্দ থাকছে প্রায় ৫৩,০০০ কোটি টাকা। চলতি বাজেটে যার পরিমাণ ৪৭,০০০ কোটি টাকা। ভর্তুকির পরিমাণের চেয়েও এটা যৌক্তিক বা উপযুক্ত খাতে দেয়া হচ্ছে কিনা এবং সেটা এখানে পূর্ণাঙ্গভাবে ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হবে। সেই জায়গা থেকে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দটি সংশোধনের সুযোগ রয়েছে এবং কিছু কিছু খাত থেকে অর্থ সাশ্রয় করে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের সুযোগ রয়েছে। করোনা সংকট মোকাবিলা করে অর্থনীতিকে চাঙ্গা করতে আসছে বাজেটে নগদ ঋণ খাতে ৬,০০০ কোটি টাকা রাখার প্রস্তাব করতে পারে সরকার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বজ্রপাতে ৪ জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। ঝড় বৃষ্টির সময় কৃষিকাজ ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা। এর মধ্যে হবিগঞ্জেই মারা গেছেন ৪ জন। পুলিশ জানিয়েছে সকালে জেলার আজমিরিগঞ্জ সদরে ৫ কিশোর হাওরে মাছ ধরার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মারফত আলী এবং রবিন মিয়া নামের ২ জন। আর গুরুতর আহত ৩ জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া শায়েস্তাগঞ্জের চণ্ডীপুর গ্রামের আসকির মিয়াও হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। মৃত আরেকজনের পরিচয় জানা যায়নি। এদিকে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে মারা গেছেন ২ জন। এছাড়া সুনামগঞ্জ এবং ভোলায় মৃত্যু হয়েছে ২ জনের। টর্নেডোতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল উপজেলার ১২ গ্রামে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ২০০ ঘরবাড়ি। প্রশাসন এবং স্থানীয়রা জানান, সকাল ৭:৩০টার দিকে নাসিরনগর সদরের পশ্চিমপাড়া, আশুরাইল, বেনিপাড়া, ইছাপুর সহ ৯টি গ্রাম এবং সরাইলের কুচনি, বুড্ডা ও শান্তিনগর গ্রামে টর্নেডোর আঘাত হানে। এতে ওইসব গ্রামের প্রায় ২০০ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়, উড়ে যায় ঘরের টিনের চালা। এ সময় আশুরাইল গ্রামের ১০ জন আহত হন। তাদের নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন তিনি। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনাম। ব্যক্তিগত অনুশীলনের জন্য স্টেডিয়াম খুলে দিচ্ছে বিসিবি। লঙ্কা সফর নিয়ে আশা কম আকরাম খানের। অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দেশের ফুটবল। দ্রুত ক্যাম্প শুরুর তাগিদ। পেশাদার ক্রিকেটারদের জন্য কাজটা সহজ নয়। শুধু ফিটনেস নিয়ে কাজ করলেও শঙ্কা থেকে যাচ্ছে স্কিল নিয়ে। পরিস্থিতি বুঝে এককভাবে ফিটনেস এবং স্কিল ট্রেনিংয়ের বিষয়টি বিবেচনা করছে বিসিবি। স্টেডিয়ামে ২-১ দিনের মধ্যে ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন মুশফিকরা। আর শ্রীলঙ্কা সফর নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান। মুশফিক সহ কয়েকজন ক্রিকেটার বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন ব্যক্তিগত অনুশীলন শুরুর। দেশের অবস্থা বিবেচনায় নাকচ করা হয়েছিল। ঘরে বসে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। কর্তারা শেষ পর্যন্ত ব্যক্তিগত অনুশীলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এসেছেন। তামিম, মাশরাফিরা দ্রুতই একা একা ফিটনেস ও স্কিল নিয়ে কাজ শুরু করতে পারবেন। জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে মিরপুরে। সব ধরনের ঝুঁকি এড়াতে শারীরিক দূরত্ব মানতে হবে। সহকারী হিসেবে রাখা যাবে মাত্র একজনকে। জিম, তারপর হলো ইনডোর আউটডোর একটু ভালো করার প্রিপারেশন নিচ্ছে, আপনার জীবাণুমুক্ত করার চেষ্টা করছি। সো এখন যেহেতু প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে চেয়েছে, তো আমরা ওদেরকে ওই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। বাট পুরাপুরি যে একদম মনে করেন আমরা যেভাবে ক্যাম্প করি সেভাবে হয়তো আমরা দিতে পারবো না। শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা গভীর হচ্ছে। সময় যত পার হচ্ছে সফরের সম্ভাবনা ততই কমছে। এই কর্তাও সিরিজ নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না। করোনা অবস্থা আর সুরক্ষার কথা বিবেচনা করা হচ্ছে সবার আগে। তারপরেও সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছে বিসিবি।
অবস্থা আমাদের এরকম ভালো না, তার টেস্টের প্রিপারেশনের কিন্তু অনেক লম্বা সময় দরকার এবং গত 3-4 মাস কিন্তু প্লেয়াররাও আপনার খেলার মধ্যে ছিল না। সো চান্সেস কম দেখা মনে হচ্ছে, বাট তারপরে দেখি সিচুয়েশনটা যদি ভালো হয় আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা মাঠে প্লেয়ারদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। এফটিপি অনুযায়ী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর ও আগস্টে বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দেশের ফুটবল। করোনার কারণে মার্চ ও জুনের স্থগিত খেলাগুলো হবে অক্টোবর ও নভেম্বরে, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আর গুরুত্বপূর্ণ 4টি ম্যাচের জন্য দ্রুত ক্যাম্পের দাবি জাতীয় দলের খেলোয়াড়দের। ইউরোপে করোনা সামলে মাঠে ফিরেছে ফুটবল। ইপিএল, লা লিগা দিন নির্ধারণ করে শুরুর অপেক্ষায়। যদিও খেলা হচ্ছে দর্শক শূন্য মাঠে, নড়েচড়ে বসেছে এফসিও। সেই সূত্রে বিশ্বকাপ ও এশিয়ান বাছাইয়ের স্থগিত ম্যাচগুলো আয়োজনে সময় চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের 4টি ম্যাচ স্থগিত হয়। মার্চ ও জুনের সেই ম্যাচগুলো হবে অক্টোবর নভেম্বরে। ফিফার সবুজ সংকেত পাওয়ায় 2020-এর মধ্যেই কোয়ালিফিকেশন রাউন্ড 2 এর খেলা শেষ করতে চায় এএফসি। অক্টোবরের 8 ও 13 তারিখ এবং নভেম্বরের 12 এবং 17 তারিখ অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলো। অক্টোবর এবং নভেম্বর মাসে আমাদের খেলাগুলো পর্যায়ক্রমে থাকবে। প্রথমে থাকবে আমাদের আফগানিস্তানের সাথে, তার পরবর্তীতে কাতারের সাথে, তার পরবর্তীতে ইন্ডিয়ার সাথে এবং সর্বশেষ ম্যাচটি হবে ওমানের সাথে, যেটা আমাদের হোম ম্যাচ। কোয়ালিফিকেশন রাউন্ড 2 এর খেলাগুলো এই বছর শেষ করার পরে আগামী মার্চ 2021-এ যে ফিফা উইন্ডো রয়েছে সেখানে পরবর্তী রাউন্ডে খেলা শুরু হবে। এবং অ্যাট দ্য সেম টাইম এশিয়ান ফুটবল কনফেডারেশন বলেছে যে আসলে তারা কন্টিনিউয়াসলি পরিস্থিতি মনিটর করবে, অবস্থা অবজার্ভ করবে। খেলা শুরুর খবরে স্বস্তি মিললেও শঙ্কা দেখা দিচ্ছে খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে। দিন তারিখ যখন চূড়ান্ত, তখনই কিনা দেশের করোনা আগ্রাসন চূড়ান্ত পর্যায়ে আছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ফুটবলারদের ফিটনেসে তৈরি হয়েছে ঘাটতি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোকে সামনে রেখে দ্রুত ক্যাম্প আয়োজনের কথা বলছে ফুটবলাররা। জেমিরে কোচ হিসেবে ফিরবেন কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের প্রিপারেশনটা আগে নেওয়া উচিত, কারণ আমাদের এই 4টা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। তো আশা করি আমাদের ক্যাম্প এবং আমাদের যে ক্যাম্পিংটা সেটা শুরু করার যতদূর সম্ভব সেটা করে দেওয়া উচিত। করোনা পরিস্থিতি যদি একটু ইমপ্রুভ হয় তাহলে বিভিন্ন রকম স্বাস্থ্যবিধি মেনে যদি আমাদের ন্যাশনাল টিমের একটা ক্যাম্প করা যায় তাহলে হয়তোবা আমাদের জন্য ভালো হবে, কারণ অনেকদিন হলো আমরা আসলে ফুটবলের বাইরে আছি। আমাদের যে বিভিন্ন প্রস্তুতি, জাতীয় দলের বিভিন্ন প্রস্তুতি থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তুগুলো, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা আশা করি যে হয়তোবা খুব শীঘ্রই এগুলো নিয়ে আমরা ফার্দার আপডেট দিতে পারবো। ক্লাব ফুটবলের মতো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও পরিবর্তন আসতে পারে ভেন্যু আর স্বাস্থ্যবিধির বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে এএফসি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি ভিন্ন স্বাদের খবর। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমে যাওয়ায় স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। প্রায় 3 মাসের লকডাউন শেষে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। কিছু পর্যটক যেতে শুরু করলেও গত কয়েক মাসের অর্থনীতির ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। গত 24 ঘন্টায় বিশ্বে আরও 4,901 জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। নতুন করে আক্রান্ত হয়েছে 1,30,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 3,97,000 ছাড়ালো। মোট আক্রান্ত ছাড়িয়েছে 68,26,000। শুক্রবার সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে, মারা গেছে 1,008 জন। এছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছে 970 জন, যুক্তরাজ্যে 357 জন, পেরুতে 131 জন মারা গেছেন। টানা 2 দিন বিশ্বে 1,30,000-এর বেশি মানুষ নতুন করে করোনা ভাইরাসের শিকার হচ্ছে। কমছে না মৃত্যুহারও। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1,11,000 ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত 19,65,000। এর মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনা ভাইরাসের হানায় বিপর্যস্ত ব্রাজিলে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। জুলাই থেকে পর্যটন খাত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। আয়ারল্যান্ডে সংক্রমণ কমায় নিষেধাজ্ঞা শিথিলের কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 4.5 লাখ ছাড়িয়েছে। 2 মাসের কঠোর লকডাউনের পর শুক্রবার সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে জুম্মা আদায় করার অনুমতি দেয় ইন্দোনেশিয়া। কেনিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে জারি করা কারফিউ না মানায় 15 জনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। আহত 31 জন। সাউথ আফ্রিকায় ভাইরাসের বিস্তার বাড়ায় শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশটির কেপটাউন প্রদেশ ঝুঁকিতে আছে বলে জানান তিনি। ভারতে প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হচ্ছে। একদিনে সর্বোচ্চ 294 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 9,887 জন। সংক্রমণের দিক দিয়ে এরই মধ্যে ইতালিকে ছাড়িয়ে গেছে দেশটি। এদিকে অর্থনীতি সচল করতে 8 জুন থেকে অফিস, বিপণী বিতান, রেস্তোরাঁ ও উপাসনালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। করোনা ভাইরাস মহামারীর কারণে অস্ট্রেলিয়ায় বৈষম্যমূলক আচরণ ও সহিংসতার শিকার হচ্ছে এশিয়ানরা। এমন অভিযোগ তুলে নিজ দেশের নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে চীন। এদিকে করোনা ভাইরাস মহামারী শুরুর পর সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারে গুরুত্ব না দিলেও এবার সুর পাল্টেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনসমাগমে 3 স্তরের কাপড়ের মাস্ক পরলে ভাইরাস সংক্রমণ ঠেকানো যাবে বলে জানিয়েছে সংস্থাটি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কারফিউ উপেক্ষা করে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এখনও বিক্ষোভ চলছে। দ্রুত বিচারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে। অন্যদিকে এ ঘটনার পর বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল বিশ্বের অন্যান্য দেশগুলো। কানাডা, ব্রাজিল সহ ইউরোপের দেশগুলোতে চলছে বিক্ষোভ। এদিকে মিনিয়াপোলিসে পুলিশের হাঁটু দিয়ে গলা চেপে ধরা নিষিদ্ধ হচ্ছে। মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের শুক্রবার পুলিশ বিভাগে যেসব সংস্কারের পক্ষে মত দিয়েছে তার মধ্যে এটি অন্যতম। কারফিউ ভেঙে নিউ ইয়র্ক সিটিতে শুক্রবার রাতেও চলে বিক্ষোভ, তবে তা চলে শান্তিপূর্ণভাবে। এ সময় ব্রুকলিনে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ওয়াশিংটন ডিসির মেয়রের অনুমতি নিয়ে হোয়াইট হাউসের কাছে পুরো একটি রাস্তা জুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার গ্রাফিতি আঁকেন বিক্ষোভকারীরা। হত্যার সাথে জড়িতদের যথাযথ বিচারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন মিনেসোটা অ্যাটর্নি জেনারেল। লস অ্যাঞ্জেলেসে পুলিশ ডিপার্টমেন্টের সামনে জর্জ ফ্লয়েডের জন্য স্মরণ সভার আয়োজন করে সেখানকার পুলিশ। বেভারলি হিলসে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদর দপ্তরের সামনে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান শিল্পী, অভিনেতা এবং অন্যান্যরা। ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতে জড়ো হয়ে সার্ফিংয়ের মাধ্যমেই ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানায় কয়েকশো সার্ফার। এদিকে জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিশ্বের নানা দেশে। বর্ণবৈষম্যের প্রতিবাদে কানাডায় একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার বিক্ষোভে কালো মাস্ক পরে হাজির হন তিনি। এ সময় তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন হয়েছে ব্রাজিলেও, আর মেক্সিকোতে মার্কিন দূতাবাসের সামনে ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে অনেকে। অস্ট্রেলিয়ায় ফ্লয়েড হত্যা ও বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ, তবে এ সময় কোনো বিশৃঙ্খলা হয়নি বা কাউকে গ্রেপ্তারও করা হয়নি। লন্ডন, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, ইতালি সহ ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন হয়েছে ইউরোপের কয়েকটি দেশেও। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবন।
প্রায় 3 মাসের লকডাউন শেষে খুলেছে ইতালির পর্যটন কেন্দ্রগুলো। কিছু পর্যটক আসতে শুরু করলেও গত কয় মাসের অর্থনীতির ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। প্রাণঘাতী করোনার প্রকোপে 2 মাস আগেও প্রতিদিনই হাজারের উপরে মৃত্যুর মিছিল দেখেছে ইতালি। গত 21 ফেব্রুয়ারি প্রথম করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে। এরপর হু হু করে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 11 মার্চ থেকে পুরো ইতালি লকডাউন করে সরকার। তবে 3 মাস লকডাউনের পর ইতালিতে দৈনিক মৃতের সংখ্যা নেমেছে 100-রও নিচে। স্বাভাবিক হওয়া শুরু করেছে মানুষের জীবনযাত্রা, চালু হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এরপর গত 3 জুন পর্যটকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। প্রথম ধাপেই খুলে গেছে ইতালির পর্যটন শিল্প। গ্রীষ্মের শুরুতে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প চাঙ্গা করার আশায় সীমান্ত খোলার সিদ্ধান্ত নেয় দেশটি। এরই মধ্যে ভেনিসে আসতে শুরু করেছে পর্যটকরা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।